আজকে আমি যে মুভিটা এক্সপ্লেন করব, মুভিটার নাম অফিসার অন ডিউটি। মুভিটাতে আপনারা দেখতে পাবেন সামান্য একটা ঝামেলা থেকে কিভাবে একের পর এক মেয়েকে একটা গ্যাং এখানেই শেষ নয়, এরপর এসব আবার ভিডিও বানিয়ে রাখতো। পরবর্তীতে মেয়েগুলোকে তাদের খারাপ ভিডিও দেখিয়ে তাদের কাছ থেকে সোনাদানা টাকা হাতিয়ে নিত। একটা সময় মেয়েগুলো অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করার পথটা বেছে নেয়। তাহলে এবার চলুন আর বেশি দেরি না করে এক্সপ্লেন শুরু করি। সিনেমার শুরুতে আমরা একজন পুলিশ ইন্সপেক্টরকে দেখতে পাই। সে বসে একটা চিঠি লিখছিল। তার নাম জোসেফ। এরপর ইউনিফর্ম গায়ে রেখে লোকটা ফাঁসি লাগিয়ে মারা যায়। তার পাশের রুমেই আমরা দেখতে পাই একটা গ্যাং বসে আছে আর এগুলো দেখে মজা নিচ্ছে। সিন আসে এরপর পুলিশ স্টেশনে। একটা বাস পুলিশ স্টেশনে এসেছে। এই লোকটার নাম এসআই রবিশঙ্কর। বাস থেকে তারাও এখানে আসে। এই কি হয়েছে রে? কন্ট্রাক্টর এসে বলে, স্যার বাসে কেউ একজন এই বৃদ্ধ মহিলার চেইন চুরি করেছে। এখন একজন আরেকজনকে সন্দেহ করছে। বৃদ্ধ মহিলা বলে, এই দুজন আমার পাশে বসেছিল, তারাই আমার চেইন চুরি করেছে। পুলিশ পুরো বাস খুঁজে কিন্তু কোথাও চেইন পায় না। রবি এরপর এদের পুলিশ স্টেশনের ভেতর নিয়ে আসে আর জিজ্ঞেস করে, কেউ কিছুই জানতে পারবে না, তোমরা যদি চেইনটা নিয়ে থাকো উনাকে ফেরত দিয়ে দাও। একটু পর সিআই ইন্সপেক্টর হরিশঙ্করও পুলিশ স্টেশনে আসে। বারবার রবি এদের বলে, চেইন যদি তোমরা নিয়ে থাকো ফেরত দিয়ে দাও। কিন্তু তারা এবার উল্টো রবির সাথে তর্কে জড়িয়ে পড়ে। বিষয়টা যখন হরিশের কানে যায়, সে তার রুমে না গিয়ে মাঝ রাস্তা থেকে ঘুরে আসে আর জিজ্ঞেস করে কি হয়েছে। রবি সম্পূর্ণ বিষয়টা হরিশকে ভেঙে বলে। এই বৃদ্ধ মহিলা বলে, এরাই আমার চেইন চুরি করেছে। হরিশ বলে, উনার চেইন ফেরত দিয়ে দাও। মহিলাটা তখন অনেক উগ্র হয়ে কথা বলে, এই মহিলাটা পাগল, কতবার বলবো আমরা নেইনি, যদি বিশ্বাস না হয় তল্লাশি নিয়ে দেখেন। হরিশের রাগ উঠে যায় আর মহিলার উপর টর্চার শুরু করে, পেটে লাথিও মেরে দেয়। এসব দেখে ভয়ে তার সঙ্গে থাকা মহিলাটা স্বীকার করে, চেইনটা আমার কাছে আছে, আমি দিচ্ছি, তাকে ছেড়ে দিন। হরিশ তার পুলিশ স্টাফদের উপর অনেক রাগারাগি করে, সামান্য একটা বিষয় তোমরা সামলাতে পারো না, যত সব পাগল ছাগল। একটু পর রবি গিয়ে হরিশকে বলে, আপনি যে মহিলাটার পেটে মারলেন ও নাকি প্রেগনেন্ট। যদি সত্যি হয় মেডিকেল ছাড়া যদি যেতে দেই আর কোনো হাসপাতালে চলে যায়। হরিশ বলে, আমার চাকরি নিয়ে আপনারে তো মাথা ঘামাতে হবে না, ওদের ছেড়ে দাও। রবি তখন লুকিয়ে এসপির কাছে কল করে বিষয়টা জানায়। এই এসপি আবার হরিশের বন্ধু। দেখুন উনি না দিচ্ছেন এফআইআর লিখতে, মেডিকেল করতেও মানা করছেন। ওনার চাকরি নিয়ে চিন্তা না থাকলেও আমাদের তো চাকরি সব। এসপি শাওল বলে, আচ্ছা আমি তার সাথে কথা বলবো। এরপর সে হরিশকে কল করে। হরিশও ভালোভাবে বুঝতে পারে কেউ তার নামে এসআইকে কিছু বলেছে, তার জন্যই তো বারবার ফোন করছে। একজন কনস্টেবলকে ডেকে বলে, এখানে যারা আছে সবাইকে লাইনে দাঁড় করো। এরপর হরিশ বলে, আমি জানি তোমরা কতটা চালাক, কিন্তু তোমাদের চালাকি আমাকে দেখাতে এসো না। যতক্ষণ আমি এখানে আছি আমার অর্ডার তোমাদের মানতে হবে। যদি পছন্দ না হয় এক্ষুনি ছুটি নিয়ে নাও অথবা চাকরি ছেড়ে দাও। আর আরেকটা বিষয়, যে আমার সম্পর্কে গিয়ে সিনিয়রের কাছে বদনাম করছে, তাকে যদি একবার পাই তার জীবন আমি নরক করে ফেলবো। একটু পর পুলিশ স্টেশনে একজন লোক আর একটা মেয়ে আসে। হরিশ বলে, কি হয়েছে? মেয়েটা বলে, আমি অমুক ফাইন্যান্সে কাজ করি। আজ সকালে উনি আমাদের কাছে একটা চেইন নিয়ে আসেন, কিন্তু চেইনটা নকল। লোকটার নাম চন্দ্র। এটা হতেই পারে না স্যার, আমার স্ত্রীর অপারেশনের জন্য আমি চেইনটা তাদের কাছে রেখেছিলাম। আমার চেইন লুকিয়ে এখন আরেকটা চেইন দেখিয়ে বলছে চেইন নকল। হরিশ বলে, তার মানে তুমি বলছো তোমার চেইন না দেখে রেখে তারা এরকম আরেকটা চেইন বানিয়ে নিয়েছে? চন্দ্র বলে, আমি কোনো চুন না, একজন বাস কন্ট্রাক্টর। আমার মেয়ের জন্মদিনের দিন এই চেইনটা কিনে আমি আমার মেয়েকে দিয়েছিলাম। হরিশ চন্দ্রকে বিশ্বাস করতে পারছিল না, তাই সে চন্দ্রকে নিয়ে চলে যায় হাসপাতালে। হাসপাতালে গিয়ে দেখে লোকটার স্ত্রী আসলেই অসুস্থ। চেইনটা দেখিয়ে চন্দ্রের মেয়েকে জিজ্ঞেস করে, এই চেইনটা কি তোমার পিতা তোমাকে দিয়েছিলেন? মেয়েটা বলে, হ্যাঁ। তবে মেয়েটার চোখের দিকে তাকিয়ে হরিশ বুঝতে পারে এখানে কিছু তো একটা গন্ডগোল আছে। বাইরে মেয়েটাকে ডেকে এনে জিজ্ঞেস করে চেইনটার সম্বন্ধে। প্রথম মেয়েটা মিথ্যা কাহিনী বানিয়ে বলে। হরিশ বলে, যদি সত্যিটা না বলো আমি তোমার পিতার উপর অ্যাকশন নেব। মেয়েটা তখন বলে, স্যার আসলে আমি একজনকে পছন্দ করি,
তখনই সিস্টার মেয়েটার মাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছিল। মেয়েটাও তখন তার মার সাথে চলে যায়। চন্দ্র আসলে হরিশ বলে, অপারেশনের পর আপনার মেয়েকে পুলিশ স্টেশনে নিয়ে আসবেন। চন্দ্র বলে, কোনো সমস্যা কি স্যার? হরিশ কোনো কথাই বলে না। বাইরে বেরিয়ে চেইনটার ছবি তুলে হরিশ তার দুজন ইন্সপেক্টরের কাছে পাঠিয়ে দেয় আর চেইনটার খোঁজ নিতে বলে। তাদের দুজনের নাম অ্যান্টনি আর রবিন। তো এরা দুজন শহরের প্রত্যেকটা জুয়েলারি শপে চেইনটার খোঁজ করতে থাকে। রবিন বলে, স্যার, এখন পর্যন্ত আমরা 30টা শপ খোঁজ করেছি, কিন্তু কেউই কিছু বলতে পারছে না। 100টার মতো দোকান আরও বাকি আছে। যে এই চেইনটা চুরি করেছে, কোনো গ্যারেন্টি কি আছে যে এই শহরেই আবার সে চেইনটা বিক্রি করবে? অ্যান্টনি বলে, তুমি হয়তো হরিশ স্যারকে চিনো না। আমরা যদি বলি কোনো খোঁজ পাইনি, তো উনি নিজে এসে খোঁজ করবেন, বলবেন আমরা কোনো খোঁজই করিনি। লাভের মধ্যে লাভ, চাকরিটাই যাবে। এভাবে খুঁজতে খুঁজতে একটা জুয়েলারি শপে গিয়ে তারা চেইনটা খুঁজে পায়। সাথে আরও 2টো চেইনেরও তারা সন্ধান পায়। সব থেকে সব ডিটেলস নেওয়ার পর চেইনগুলো হরিশের হাতে তুলে দেয়। অ্যান্টনি বলে, চন্দ্র যা বলছে সত্যি, চেইনটা আসলেই রিয়েল। তো এখন প্রশ্ন, চেইনটা বদলালো কে? অ্যান্টনি হরিশকে বলে, একটা চেইন খুঁজতে গিয়ে আমরা এরকম আরও 2টা চেইন পেয়েছি। এর মধ্যে একটা তো চন্দ্রের মেয়ের, একটা ছিল আমরা মুভি শুরুতে যে একজন ইন্সপেক্টরকে দেখেছিলাম গলায় ফাঁসি লাগিয়ে মারা গেছে তার মেয়ের, আর আরেকটা চেইনের কোনো সন্ধান পাওয়া যায়নি। তো হরিশ এরপর চলে যায় জোসেফের বাড়ি। সেখান থেকে হরিশ জানতে পারে জোসেফের মেয়ে একদিন কলেজ থেকে ফিরছিল, তখন একজন বাইকার তার গলা থেকে চেইনটা কেড়ে নিয়েছিল। এদিকে এরা দুজন বিভিন্ন শপে খোঁজাখুঁজি করছিল। অবশেষে তারা 3 নম্বর চেইনেরও খোঁজ পেয়ে যায়। চেইনটার ডিটেলস দেখে তারা দুজন তো চোখ লেগে যায়। তারা বিষয়টা এখন হরিশকে না জানিয়ে এসপি সাহলকে কল করে বলে। সাহল বলে, এই বিষয়ে এখন হরিশকে কিছুই বলতে যেও না। সে যদি জিজ্ঞেস করে তো বলবে অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু ডিটেলস পাইনি। এদিকে জোসেফের বাড়ি খোঁজখবর নেওয়ার পর হরিশ পুলিশ স্টেশনে আসে। চন্দ্র এদিকে হরিশের জন্য অপেক্ষা করছে। হরিশ বলে, আমি আপনাকে আপনার মেয়েকে সাথে নিয়ে আসতে বলেছিলাম। চন্দ্র বলে, তাকে যে এখানে নিয়ে আসতেই হবে এমন কোনো কথা আছে নাকি? আমার মেয়ে এমন কি করেছে? হরিশ বলে, চেইনটা আপনার মেয়েই বদলিয়েছে। আমি আপনাকে বলতে না চাইলেও বলতে হবে। আপনার মেয়ে একটা ছেলের প্রেমে পড়ে তার সর্বস্ব হারিয়েছে। এর উপর ছেলেটা তার খারাপ ভিডিও করে তার কাছ থেকে টাকা চায়। টাকার জন্য আপনার মেয়ে চেইনটা বিক্রি করেছে, আর এখন আপনার হাতে যে চেইনটা আছে এটা ফেক। আমি আপনাকে এজন্যই তাকে নিয়ে আসতে বলেছিলাম, যাতে ওই ছেলেটার স্টেটমেন্ট নিতে পারি। তখনই একজন ইন্সপেক্টর ওয়াকিটকি এনে হরিশকে দিয়ে বলে, সাওল স্যার কলে আছেন। সাওল তাড়াতাড়ি হরিশকে তার অফিসে দেখা করতে বলে। হরিশ চলে যায় এসপির অফিসে। সাওল চায় না এই কেসটাতে হরিশ আর থাকুক, তাই সে বুদ্ধি করে হরিশকে হায়দ্রাবাদ সাইবার ক্রাইমের একটা ট্রেনিংয়ে পাঠানোর ব্যবস্থা করে। হরিশ ভালোভাবেই বুঝতে পারে এই কেসটা থেকে তাকে সরানোর জন্য সাওল এসব করছে। সে সাওলকে বলে, তুমি যদি ভেবে থাকো এই কেসটা থেকে আমাকে সরিয়ে ফেলবে, তো তুমি ভুল ভাবছো। এরপর সে বাড়িতে চলে আসে। বাড়িতে ঢুকে ফ্রেশ হওয়ারও সময় পায় না। ফোন করে কে একজন তাকে বলে চন্দ্রের মেয়ে আত্মহত্যা করেছে। তাড়াতাড়ি চলে যায় চন্দ্রের বাড়িতে। চন্দ্র হরিশকে দেখে বলে, এবার আপনি তো খুশি? বারবার বলেছিলাম আমার মেয়ের উপর সন্দেহ না করতে। আমার মেয়ে মোটেও এরকম না। এবার আপনি শান্তি তো? আর চন্দ্র হরিশের উপর অনেক ক্ষেপে যায়। পুলিশ চন্দ্রকে সামলায়। হরিশ বলে, এর পেছনে কে আছে আমি খুঁজে বের করবই। এরপর হরিশ যখন চন্দ্রের মেয়ের লাশ ফেনে ঝুলছে দেখে সে কিরকম হয়ে যায়। ঠিকমতো শ্বাস নিতে পারছিল না। হরিশ পুরো ঘেমে যায়। পুলিশ তাকে কোনোভাবে প্রোটেক্ট করে গাড়িতে তুলে। এখানে থাকা সবাই হরিশের উপর ভীষণ ক্ষেপে আছে। বাড়িতে এসে হরিশ অস্বাভাবিক আচরণ করতে থাকে। গীতা হরিশকে এনে জল দেয়। হরিশ এমনভাবে জল খেতে থাকে, হরিশকে দেখে মোটেও একজন সুস্থ স্বাভাবিক লোক বলে মনে হচ্ছিল না। এরপর হরিশ তার মেয়েকে খুঁজতে থাকে। পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু পায় না। হরিশ তখন গীতার উপর অনেক রাগারাগি করে, গীতাকে অনেক মারে। গীতা সহ্য করতে না পেরে বলে, তুমি আমার মেয়েকে মেরেছ, তোমার কারণেই আজ নীলা বেঁচে নেই। আসলে হরিশের 2 মেয়ে ছিল। বড় মেয়ের নাম ছিল নীলা আর ছোট মেয়ে নীলু। হরিশ তখন অজ্ঞান হয়ে যায়। সিন আসে ফ্ল্যাশব্যাকে। একদিন শ্যাম নামে একটা ছেলেকে পুলিশ অ্যারেস্ট করে, কারণ সে থমাস নামে একজন এসপির অফিসারের মেয়েকে তার প্রেমের ফাঁদে ফেলে তার জীবন নষ্ট করে দিয়েছে। এর উপর তার নগ্ন ভিডিও করে তাকে ব্ল্যাকমেইল করতে থাকে। এর জন্য থমাসের মেয়ে আত্মহত্যা করেছে। তখন হরিশ ছিল এসপি অফিসার। থমাস যখন জানতে পারে
শ্যামকে পুলিশ অ্যারেস্ট করেছে। সে দ্রুত পুলিশ স্টেশনে আসে আর শ্যামকে অনেক মারে। পুলিশ তাকে সামলায়। এদিকে পুলিশ শ্যামের ল্যাপটপ চেক করে যা দেখে এটার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। এখানে শুধু থমাসের মেয়ে না, আরও অনেক মেয়ের সাথেই তারা এমনটা করেছে। এর পেছনে শ্যাম শুধু একাও না, তার সাথে জড়িয়ে রয়েছে এক গ্যাং যারা মেয়েদের ফায়দা উঠিয়ে এরপর তাদের ব্ল্যাকমেইল করে তাদের পুরো জীবনটা ধ্বংস করে দেয়। এর মধ্যে একজন ছিল হরিশের মেয়ে। শাওল চেয়েছিল হরিশকে এখান থেকে সরিয়ে নিতে। গীতাকেও বলেছিল কোনোভাবে ফোন করে হরিশকে বাসায় নিতে। হরিশ চলেও গিয়েছিল, কিন্তু মাঝ রাস্তায় থমাসকে দেখতে পেয়ে সে বাসায় না গিয়ে এখানে চলে আসে। অ্যান্টনি তাড়াতাড়ি ল্যাপটপটা সরিয়ে নেয়, কিন্তু শ্যাম যখন থমাসকে বলে, আমাকে যদি তোরা না ছাড়িস, তোর মেয়ে এমনিতেই তো মরে গেছে, মরেও এবার শান্তি পাবে না, তার ভিডিওটা আমি ভাইরাল করে দেব। হরিশ তখন ভিডিওগুলো চেক করে, আর যখন নিজের মেয়ের এরকম একটা ভিডিও দেখতে পায় সে পুরো পাগল হয়ে যায় আর শ্যামকে মারতে মারতে মেরে ফেলে। এরপর গাড়ি দ্রুত চালিয়ে হরিশ তার বাসায় আসে। গীতা হরিশকে সামলানোর চেষ্টা করে, এমনিতেই নীলা ডিপ্রেশনে আছে, তুমি এরকম করো না, যদি সে খারাপ কিছু করে ফেলে। কিন্তু হরিশের মাথা এতটাই গরম ছিল, নীলা যখন দরজা খুলে না সে দরজা ভেঙে ভেতরে ঢুকে। কিন্তু এতক্ষণে যা হওয়ার হয়ে গেছে, নীলা গলায় ফাঁসি লাগিয়ে মারা যায়। আর হরিশ এটা দেখে নিজেকে সামলে রাখতে পারে না, অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়ে। নীলার মৃত্যুর জন্য হরিশ নিজেকেই দায়ী মনে করে। এরপর থেকে হরিশ একটা মানসিক রোগে ভুগছে। তাহলে এখন বুঝতে পারলেন তো 3 নম্বর চেইনটা কার? এই বিষয়টাই অ্যান্টনি যখন জানতে পারে হরিশকে না জানিয়ে শাওলকে জানায়। এতে করে হরিশ নিজের অজান্তেই এই কেসের সাথে ইমোশনালি কানেক্ট হয়ে যায়। এর উপর যখন আবার চন্দ্রের মেয়ের লাশ এভাবে ঝুলে থাকতে দেখে হরিশের সেই পুরনো স্মৃতি মনে পড়ে যায়। তবে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখা ভালো, হরিশ আগে এসপি ছিল। শ্যামকে মারার অপরাধে তাকে এসআই করা হয়। যদিও তার জেল হওয়ার কথা ছিল, কিন্তু হরিশের অপরাধ থমাস নিজের খাতে তুলে নেয় আর সে চলে যায় জেলে। এই কথাটা শুধু 4 দেয়ালের মাঝেই সীমাবদ্ধ। এভাবেই কিছুদিন চলে যায়। যখন থমাস জেল থেকে বেরোয় ওই দিন রাতেই থমাসের বাড়ি একটা গ্যাং আসে। এরা আর কেউ না, শ্যামের বন্ধুরা। এতদিন পর্যন্ত এই যে র্যাপগুলো হয়েছে, শ্যামের সাথে এরা সবাই জড়িত ছিল। এদের মধ্যে 3 জন ছেলে আর 2 জন মেয়ে ছিল। তারা থমাসকে তার মেয়ের বন্ধু বলে পরিচয় দেয়। এরপর অনেক গল্প সল্প করে। কিছুক্ষণ পর সেলিনার এনা বুদ্ধি করে লেবু শরবত আনতে রান্নাঘরে যায় আর লেবু শরবতের গ্লাসে বিষ মিশিয়ে নিয়ে আসে আর তাদের দুজনকে খাইয়ে দেয়। এতে করে থমাস আর থমাসের স্ত্রী মারা যায়। তবে থমাসের স্ত্রী মারা যাওয়ার আগে বলে যায় যে শ্যামকে তার স্ত্রী মারেনি, মেরেছে হরিশঙ্কর। তারা তখন থমাসের ফোনের লকটা খুলে হরিশের ছবি খুঁজে বের করে আর একটা ছবি তুলে সেখান থেকে চলে আসে। থমাসের মৃত্যুটা এমনভাবে ওই গ্যাংটা সাজায়, মনে হচ্ছিল এটা কোনো সুইসাইড। পরের দিন এখানে ইনভেস্টিগেট করা হয়। সবাই আত্মহত্যা বলেই এটাকে ধরে নিচ্ছিল, কিন্তু একমাত্র হরিশের আত্মহত্যা বলে মনে হচ্ছিল না। সে ভালোভাবে বুঝতে পারে এটা যে মার্ডার। কেউ বিশ্বাস না করলেও সে এটাই মেনে নেয়। হরিশ এরপর নীলার বন্ধু বান্ধবকে একটা হোটেলে ডেকে এনে জিজ্ঞেস করে নীলার রিলেশনের বিষয়ে তারা কি কিছু জানে। শ্যামের ছবিটাও দেখায়, কিন্তু এরা কেউই কিছু বলতে পারছিল না। তবে এই ছেলেটা বলে নীলার যে ফেক চেইন তারা পেয়েছে এটা সেই নীলাকে একটা জুয়েলারি শপ থেকে বানিয়ে দিয়েছিল। হরিশ এরপর চলে যায় জোসেফের মেয়ের কাছে। প্রথম মেয়েটা আগের কথাই উল্টে পাল্টে বলে। তবে হরিশ যখন তাকে সাহস দেয় আর বলে তোমার চেইনের সাথে আরো 2টো চেইন শপে পাওয়া গেছে, ওই 2টো মেয়ের সাথে কি হয়েছে আমি জানি। তখন জোসেফের মেয়ে বলে তারা 3 জন ছিল, এদের মধ্যে একজন ছিল তামিলিয়ান আর আমাকে ড্রাগস দিয়ে আমার ফায়দা উঠায়। আর চেইনটা কিভাবে শপে গেল আমি নিজেও জানি না। জ্ঞান আসার পর চেইনটা আমার গলায় ছিল না। এদিকে ওই 3 নম্বর চেইনটা যে মেয়েটা বিক্রি করেছিল, রবিন ভেতরে ওই মেয়েটাকে খুঁজছে। আজ মেয়েটা বাসায় আসলে রবিন হরিশকে নিয়ে মেয়েটার বাসায় আসে। হরিশ মেয়েটাকে চেইনটা দেখিয়ে বলে এটা তোমার কাছে আসলো কিভাবে? মেয়েটা বলে আমি কারখানায় কাজ করি। একদিন টাইল রুমে কাপড় আনতে গিয়ে একটা জিন্স প্যান্টের পকেটে আমি চেইনটা পাই। এরপর মেয়েটা পার্স ব্যাগটাও এনে দেয়। হরিশ এরপর মেয়েটাকে নিয়ে চলে যায় ওই কারখানায়। সেখানে সিসিটিভি ফুটেজ থেকে মেয়েটা এলিনাকে দেখিয়ে দেয়। এলিনা তখন কাপড় চেঞ্জ করে রুমটা থেকে বেরোয়। এরপর ম্যানেজারের সাথে কিসব কথা বলে চলে যায়। হরিশ তখন ম্যানেজারের কাছে যায় আর বলে এলিনাকে সে কিভাবে চিনে। লোকটা বলে আমি যখন বেঙ্গালুরে থাকতাম
তখন বিভিন্ন পাবে তাকে দেখতে পেতাম। অনেকবার তার সাথে পার্টিও করেছি, কিন্তু এখন সে আমাকে চিনতে পারছে না। এদিকে আমরা দেখতে পাই শ্যামের বন্ধুরা হরিশের পেছনে লেগে পড়েছে, আর এখানেও এসে হরিশকে ফলো করতে শুরু করেছে। কিন্তু এলিনাকে চিনতে পারায় তারা আর ঝামেলা পাকায় না। এতে করে সেলিন রেগে যায়, মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করাতে বলে আর তাদের বলে চলে যেতে। তখন লান্স তাকে মোটিভেট করে, আমরা কি কিছু করিনি? কি করে জানবো যে ভুল মানুষকে টার্গেট করছি? এলিনাকে তারা চিনে ফেলেছে, যদি সে ধরা পড়ে যায় আমরাও ধরা পড়ে যেতাম। এরপর তারা এই শহর ছেড়ে কিছুদিনের জন্য বেঙ্গালুরু চলে যায়। ওদিকে চন্দ্র তো হরিশের উপর কেস করে বসে আছে, তার মেয়ে যদি মরে থাকে হরিশের জন্যই মরেছে। চন্দ্র শুধু একাও না, কালেক্টর অফিসে অনেক লোক রিপোর্ট করেছে হরিশকে শাস্তি দেওয়ার জন্য। 1 সপ্তাহের মধ্যে হরিশকে অ্যারেস্ট করা হবে। শাওল অনেক চেষ্টা করে কিন্তু কিছুই করতে পারে না। এদিকে হরিশ আজ এসপির সাথে এসে কথা বলে তাকে বেঙ্গালুরু যেতে হবে। এসপিও তাকে বাধা দেয় না, যদি সে কেসটা সলভ করতে পারে তবে সে তার শাস্তিটা থেকে মুক্তি পাবে। সেখানে গিয়ে হরিশেদের খুঁজতে থাকে। এভাবে চলে যায় আরো কিছুদিন। হঠাৎ একদিন হরিশের টিমের একজন একটা ক্লাবে এলিনাকে দেখতে পায়। সাথে সাথে হরিশ আর রবিন সেখানে চলে যায়। ক্লাবে ঢোকার আগে এলিনার গাড়িতে তার ঘড়িটা রবিনকে লাগিয়ে দিতে বলে, যেটাতে জিপিএস লাগানো ছিল। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর এলিনাকে তারা খুঁজে পায়। এলিনা হরিশকে দেখে কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসে আর কল করে বাকিদের জানায় যে হরিশ তাকে ধাওয়া করছে। খ্রিস্টি এলিনাকে তার ফোন ফেলে দিতে বলে, কিন্তু এলিনা যেদিকেই যায় যতই লুকিয়ে থাকে না, হরিশ জিপিএস ট্র্যাক করে ঠিকই তার পেছনে বারবার চলে আসে। খ্রিস্টি যখন বুঝতে পারে এলিনা ধরা পড়ে যাবে, তখন সে একটা ট্রাক দিয়ে অ্যাক্সিডেন্ট করিয়ে এলিনাকে মেরে ফেলে। তো এরপর যখন এলিনার বডিকে পোস্টমর্টম করার জন্য একটা হাসপাতালে আনা হয়, তখনই আমরা দেখতে পাই এলিনাকে দেখতে এরাও সবাই এসেছে। সিস্টার যখন দেখে তখন তাদের জিজ্ঞেস করে, তোমরা কারা আর কোনো পারমিশন ছাড়া কিভাবে ভেতরে এলে? আর সিস্টার হরিশকে ফোন করে। এরা তখন সিস্টারের উপর অ্যাটাক করে। ততক্ষণে হরিশ ফোন রিসিভ করে নিয়েছে। গোলমাল বুঝতে পেরে দ্রুত এখানে আসে, কিন্তু ততক্ষণে এরা সিস্টারকে আদামরা করে ফেলেছে। শুরু হয় তাণ্ডব, কেউ কারো থেকে কম না। একটা বিশাল ধামাকা ফাইটিং হয়। তবে হরিশ একাই 100, এদের সবাইকে অনেক মারে, সবাই অনেক আহত হয়। তবে একটা সময় ওই সিস্টারের জ্ঞান আসে আর সে ইমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেয়। ভয় পেয়ে এরা সবাই পালিয়ে যায়। হরিশের পর ইনভেস্টিগেট শুরু করেন, আর এবার যখন এদের সবার চেহারা সে দেখে ফেলেছে, এতে করে তার কাজটা আরো সহজ হয়। প্রত্যেক পুলিশ স্টেশনে খবর দেয়। এরপর জানতে পারে এরা একটা গ্যাং, যারা মেয়েদের প্রথমে প্রেমের ফাঁদে ফেলে, এরপর তাদের ড্রাগস দিয়ে অজ্ঞান করে তাদের র্যাপ করে, এরপর আবার ভিডিও করে রাখে। পরবর্তীতে এসব ভিডিও তাদের দেখিয়ে তাদের কাছ থেকে টাকা সোনাদানা ছিনিয়ে নেয়। একটা সময় মেয়েগুলো আত্মহত্যা করা ছাড়া তাদের কাছে আর দ্বিতীয় কোনো রাস্তা থাকে না। এবার ঘটনাটা কি বলি। একদিন একটা বাসে করে এলিনা, সেলিন আর শ্যাম যাচ্ছিল। সেখানে তারা সবার সামনে বসে ড্রাগস নেয়। এটা বাসে থাকা কেউই মেনে নিতে পারছিল না। পুলিশকে তারা খবর দেয়। পুলিশ এসে এদের অ্যারেস্ট করে নিয়ে যায়। তখন ডিউটিতে ছিল জোসেফ মাঝ রাস্তায় এদের থেকেই ড্রাগস নেয়। এরপর নেশাগ্রস্ত হয়ে সেলিন আর এলিনার শরীরে খারাপভাবে টাচ করে, মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তাদের সাথে খারাপ কাজ করে। আর যেহেতু শ্যামের হাত বাঁধা ছিল, তাই সে কিছুই করতে পারে না। তো এখন প্রশ্ন থেকেই যায়, তো চন্দ্র আর হরিশের মেয়ের সাথে তারা এমনটা করলো কেন? আসলে এখানে কাহিনী তো পাকিয়েছে গীতা। এই সমস্যার নাটের গুরুই তো গীতা। বাসে যখন এরা সবাই ড্রাগস নিচ্ছিল, তখন সবার আগে গীতাই দেখেছিল আর সে প্রতিবাদ করে, কিন্তু শ্যাম নেশাগ্রস্ত থাকায় সে গীতার উপর হাত তুলে। এতে করে বাসের সবাই অনেক ক্ষেপে যায়। যখন বাসে একটা ঝামেলা শুরু হয়, তখন এখানে চন্দ্র আসে। চন্দ্র ছিল এই বাসের কন্ট্রাক্টর। সে তাদেরকে বাস থেকে নেমে যেতে বলে, আর যখন জোরাজুরি করে নামার জন্য শ্যাম তখন রেগে চন্দ্রকে অনেক মারে। চন্দ্র তখন পুলিশ স্টেশনে ফোন করে আর জোসেফ আসে, আর এর জন্যই তারা মূলত প্রতিশোধ নিয়েছে। প্রথমে জোসেফকে ব্ল্যাকমেইল করে মেরেছে, আর পরে জোসেফের মেয়ে, হরিশের মেয়ে আর চন্দ্রের মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে র্যাপ করেছে। এভাবে চলে যায় আরো কিছুদিন। একদিন এরা চন্দ্রের উপর অ্যাটাক করে, তবে হরিশ কাছাকাছি থাকায় চন্দ্রকে তারা জানে মারতে পারে না। তখন এরা রওনা হয় নীলার মামার বাড়ির দিকে, যেখানে গীতা আর নীলার ছোট বোন ছিল। আসলে নীলা মারা যাওয়ার পর থেকে হরিশের মানসিক রোগটা দিন দিন এতটাই বেড়ে যাচ্ছিল, তাই গীতা তার ছোট মেয়ের কথা চিন্তা করে হরিশকে ডিভোর্স দিয়ে দেয়।
আর তার বাপের বাড়ি চলে আসে। রাতের বেলা এরা নীলার মামার বাড়ি চলে আসে, অ্যাটাক করে গীতা আর নীলুর উপর। তবে গীতার বাবা ছিলেন একজন রিটায়ার্ড আর্মি, তবে ওনার দুটো পাও চল। তবুও মনে অনেক সাহস জাগিয়ে এদের সাথে লড়েন, কিন্তু বেশিক্ষণ এদের আটকে রাখতে পারেন না। বন্দুকের গুলি শেষ হলে খ্রিস্টান গীতার বাবাকে মেরে ফেলে। এই সুযোগে গীতা নীলুকে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে হরিশও তাড়াতাড়ি এখানে আসে। ততক্ষণে গীতাকে তারা মেরে আদামোড়া করে ফেলেছে। তবে নীলু কোনোভাবে এদের চোখে ধুলো দিয়ে জঙ্গলের ভেতর একটা ঘরে গিয়ে লুকিয়ে থাকে। অনেকক্ষণ খুঁজতে খুঁজতে এরা নীলুকে বের করে। যখন নীলুকে এরা মেরেই ফেলবে তখনই এখানে হরিশ চলে আসে আর এদেরকে পিটিয়ে আদামোড়া করে ফেলে। পুলিশ এসে তাদের গ্রেফতার করে। এভাবে আরও কিছুদিন চলে যায়। আমরা দেখতে পাই গীতার কাছে যখন সবকিছু ক্লিয়ার হয় যে হরিশের এখানে কোনো দোষ নেই, দোষ যদি করে থাকে সে নিজেই করেছে, তাই সে আবার হরিশের কাছে চলে আসে। আজ নীলুর জন্মদিন ছিল, অনেক আনন্দ উল্লাসে জন্মদিন সেলিব্রেট করে। এরপর হরিশ যখন ঘরে গিয়ে টিভি অন করে তখন দেখে পর্যাপ্ত তথ্য প্রমাণ না থাকায় আজ খ্রিস্টির গ্যাংকে ছেড়ে দেওয়া হয়েছে। জেল থেকে বেরিয়ে এরা কিভাবে হরিশের পরিবারকে খতম করবে এই ফন্দি আটতে থাকে। একজন লোককে মাথা ঠিক করার জন্য ড্রাগস আনার জন্য পাঠায়। লোকটা ড্রাগস নিয়ে আসলে সবাই যখন ড্রাগস নেওয়া শেষ করে কিছুক্ষণ পর তাদের নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করে। আর আমরা জানতে পারি ওই লোকটাকে হরিশ টুপি পরিয়ে কিছু টাকা দিয়ে ড্রাগসে বিষ মিশিয়ে দেয়, এতে করে এরা সবাই মারা যায়। এরপর হরিশ তার পরিবারকে নিয়ে সুখে দিন কাটতে থাকে। চন্দ্র কিছুদিন পর সুস্থ হয়ে যায়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন।